প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত 17 ফেব্রুয়ারি যে বিএনপি সরকার যাত্রা শুরু করেছিল সেই সরকারের আজ 3 মাস পূর্ণ হয়েছে। 3 মাসের এই সময় পর্যালোচনা করে অনেকেই বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন। গত 2 এপ্রিল টানা 16 ঘন্টা দাপ্তরিক কাজ করে তিনি প্রশাসনে এক অনন্য নজির স্থাপন করেছেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রধানমন্ত্রীর কাজের সঙ্গে তাল মেলাতে গিয়ে দৌড়ে পারছেন না মন্ত্রী, এমপি ও আমলারাও। সাম্প্রতিক এক উদাহরণ টেনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, গত 8 মার্চ সপ্তাহের প্রথম কার্যদিবসে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় প্রধানমন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে মুচকি হেসে বলেছিলেন, চলেন যুদ্ধে যাই। তার মতে এই ছোট উক্তিতেই ফুটে উঠেছে রাষ্ট্র সংস্কার ও জনগণের ভাগ্য বদলে তার প্রতিদিনের সংগ্রামের দৃঢ় প্রত্যয়। যদি তাই হয় তবে কেন গতকাল শনিবার রাজশাহীতে গিয়ে জামায়াতের আমির অভিযোগ তুলেছেন বিএনপি তার নির্বাচনী ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, যেখানে তারেক রহমান একাধিকবার বলছেন তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এরপরও কেন বিরোধীরা হুমকি দিচ্ছে সরকারের পারফরমেন্সের উপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন। সরকারের 3 মাসের পারফরমেন্স আসলে কেমন? এই সময়ে সরকারের প্রতি জনগণের আস্থা বাড়ছে না কমছে? এসব নিয়ে আলোচনায় আজ রাতক্ষণ স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং আছেন জামায়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। মোহাম্মদ সেলিম উদ্দিন, আজকে বিএনপি সরকার 3 মাস পূর্ণ করলো। গতকাল ঠিক 2 মাস যেদিন শেষ হয়েছে সেই দিনটাতে জামায়াতের আমিরকে আমরা রাজশাহীতে গিয়ে বলতে শুনলাম বিএনপি তাদের যে নির্বাচনী ইশতেহার ছিল সেই ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই 3 মাসের মধ্যেই আসলে কেন জামায়াত ইসলামের মনে হলো বিএনপি বিশ্বাসঘাতকতা করছে? ধন্যবাদ আপনাকে এবং রাজকাহনের দর্শক শ্রোতা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আসলে জামাতের আমির জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা কালকে রাজশাহীতে বিভাগীয় সমাবেশে যে কথা বলেছেন এটা যৌক্তিকভাবেই তিনি বলেছেন, কারণ এই সরকারের প্রতি আমাদের দেশবাসীর অনেক বড় প্রত্যাশা ছিল। এটা কোনো স্বাভাবিক কোনো সরকার ছিল না, এটা একটা জুলাই যুদ্ধ, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে একটা সরকার যার প্রতি জনগণের বিরাট প্রত্যাশা ছিল। সবচেয়ে বড় প্রত্যাশা ছিল জুলাই যে আকাঙ্ক্ষা ছিল, জুলাইয়ের যে সনদ ছিল, জুলাইয়ের যে প্রত্যাশা ছিল এবং সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ঐক্যমতে আমরা পৌঁছেছি যে বিষয়গুলোতে, সেই বিষয়গুলো বাস্তবায়নের জন্য পার্লামেন্ট মেম্বারের শপথ নেওয়ার পাশাপাশি তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে। বিএনপি বিসমিল্লাহ গলত করে ফেলছে। বিএনপির মতো একটা অভিজ্ঞ, দূরদর্শী কিংবা কয়েকবারের দেশ পরিচালনার একটা দলের কাছে এটা অনেক বড় একটা বিশ্বাসভঙ্গের কারণ হয়ে গেছে এবং বিএনপি আশা করি বুঝবে সময়ের ব্যবধানে এই কাজটি না করে জাতির মনে তারা যে কষ্ট দিয়েছে, বিশেষ করে জেনজি নতুন প্রজন্মকে তারা যে আঘাত করেছে, এর জন্য বিএনপিকে একদিন অনেক বড় মূল্য দিতে হবে। এবং সেই কারণেই আমরা বলছি, দেখেন কথা ছিল যে একটা সরকার এমন হবে যেখানে আর মব জাস্টিস থাকবে না, মব সংস্কৃতি থাকবে না। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিলেন যেগুলো আর হবে না। আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকের উপরে শাহবাগ থানায়, সেখানে ডাকসুর নির্বাচিত নেতাদের উপরে ছাত্রদল যেভাবে হামলা করলো, আমরা তাদের এই হামলার বিচার তো দূরের কথা, মামলাটা পর্যন্ত নিতে উপরের নির্দেশে থানা মামলা নিচ্ছে না, যে উপরের নির্দেশ আছে। জামাত শিবিরের বিরুদ্ধে, যে জামাত শিবির এই বিএনপির সাথে দীর্ঘদিন রাজনীতি করেছে এবং নানা বিষয়ে আমরা একে অন্যের সাহায্যকারী ছিলাম। এই মির্জা ফখরুল সাহেব জেলে গিয়েছেন, শিবির মিছিল করেছে। বেগম খালেদা জিয়া জেলে গিয়েছেন, আমরা মিছিল করেছি। আমরা একসাথে দেশের স্বার্থে শেয়ার করে অনেক কিছু নিয়েছি। সেই জামাত শিবির এখন জামাত যখন বিরোধী দলে, তখন নানা বানোয়াট কাহিনী জামাতের বিরুদ্ধে, অপপ্রচার, মিথ্যাচার এবং এগুলোতে রাষ্ট্রীয় প্রশ্রয়, ক্যাম্পাস রাজনীতিতে কোনো সমন্বয় নাই। ক্যাম্পাসে কোনো সমন্বয় না দেখা যাচ্ছে। সেই আগের মতো আবার সেই গণরুম, তারপরে টর্চার রুম চালু করার জন্য এখানে বহিরাগতদেরকে সাথে নিয়ে শিবিরের উপরে হামলা করা হচ্ছে,
বিশ্ববিদ্যালয় এবং হল দখল করার চেষ্টা করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি সব মিলে হামের বিষয়টা দেখেন কিংবা জ্বালানির বিষয়টা দেখেন, এক একটা বিষয় এই বিষয়গুলো নিয়ে কি বিরোধী এইগুলোকে দলকে আমরা ফেস সংসদে করতে কিছু গিয়ে বলতে শুনেছি? সরকারকে মনে হচ্ছে যেন নতুন একটা সরকার। আসলে সরকার তো নতুন না, এটা অনেক পুরাতন একটা সরকার। আগে তারা দেশ শাসন করেছেন, তাদের পাস্ট ইতিহাস তো আমরা অস্বীকার করি না, তাদের অনেক বড় বড় অবদান আছে। কিন্তু এইবারে কেন যেন তারা তালগোল পাকিয়ে ফেলতেছেন, বিষয়টা আমরা পুরো বুঝতে পারতেছি না। তো সেই জন্যই মাননীয় বিরোধী দল নেতা বলতে কেন বলেছেন, তাদের 31 দফার প্রথমটা হলো যে তারা সংবিধান সংস্কার করার জন্য একটা সংস্কার কমিশন, শব্দটা সংস্কার, সেই সংবিধান সংস্কার যেখানে করার কথা, কোর্ট যেখানে পজিটিভ রায় দিছে, পৃথক সচিবালয় হয়ে গিয়েছে, সেইটাকে বন্ধ করে দিয়ে বিচার বিভাগের উপর প্রথম যে আঘাত দেওয়া হলো, বিচারহীনতার সংস্কৃতি এবং দেশের মানুষের আস্থার সবচেয়ে বড় জায়গা। এই বিষয়গুলো নিয়ে তো আপনাদের এইসব কারণেই আমাদের মাননীয় বিরোধী দল সেই আলোচনা কিংবা সেই কমিটি গঠনে নিজেদের দলের নেতাকর্মীদের নাম ঘোষণাতেও আপনারা আসলে না দিবেন না বলে জানিয়েছেন। আমরা দেব না, কারণ ওখানে গিয়ে ওই সংখ্যাগরিষ্ঠতার জুড়ে আমাদেরকে হাজির রেখে ওইটাতে আমাদেরকে ওনাদের ওইসব সমস্ত যে অন্যায় কাজগুলোকে বৈধ করার আমরা লাইসেন্সও দিতে পারি না। সেজন্য আমরা বলছি যে যদি সত্যিকার আন্তরিকতা থাকে তাইলে সরকারি দল বিরোধী দল উভয়ের সমান সংখ্যক সদস্য দেন এবং বিষয়গুলো কেন কমিটি করবেন, কমিটিরই তো কোনো দরকার নেই। দরকার হলো আপনারা যে ওয়াদা করে আপনারা সংসদে গিয়েছেন, সেটা হলো যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন, সেটা দেরিতে হইলেও জাতির কাছে ক্ষমা চেয়ে সেই সংস্কার পরিষদের শপথ নেওয়া হোক, তাইলে দেশ কিন্তু সঠিক ট্র্যাকে আগাবে। এবং আসবো আপনার কাছে, আমি একটু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে আসি। জামায়াতের আমির যখন বলছেন যে বিএনপি ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, ঠিক একই সময় আবার বিরোধী রাজনৈতিক দলগুলোকে এই হুমকিও দিতে দেখা যাচ্ছে যে সরকারের পারফরমেন্সের উপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন। মধ্যবর্তী নির্বাচন হওয়ার মতন অবস্থায় কি বাংলাদেশ আছে এই মুহূর্তে? আরও তো 57 মাস বাকি। অতিরিক্ত সেন্সিটিভ হয়ে গেছে জামাত। কেন? মনে হচ্ছে যেন তারা কিছু একটা হারিয়ে ফেলেছে, যেটা প্রচলিত আছে যে জামাত এবারেই ক্ষমতায় যেতে চাইছিল, বা সেই ধরনের একটা প্ল্যান প্রোগ্রাম তাদের ছিল। এখন ভদ্র ভাষায় বলবো যে এরকম একটা ষড়যন্ত্র ছিল। তো সেটা ফেল করাতে এখন এই যে না পাওয়ার বেদনা, সেই বেদনা থেকে তাদের এত শোকাহুতি, এবং সেটা নতুন সরকারের 3 মাসের সরকারের মনে হচ্ছে তারা বুকে চেপে বসে, শব্দটা যৌথ কী বলে আনপার্লামেন্টারিয়ান হোক, কিন্তু এরকমই ঘটনা। মানে সরকারকে এখনই তারা চেপে ধরবে, মানে কালকের দিনও আর যেতে দেবে না, যে কোনো মূল্যেই হোক। হয়তো আর কদিন পরে বলবো যে আমরা টেনে হেঁচড়ে সরকারকে নামিয়ে ফেলবো। তো এখন জামাতের তো এটা আমি কোনো গণতান্ত্রিক কালচারের মধ্যে আমি এটা দেখছি না। কিন্তু জামায়াত আবার বলছে যে জুলাই সনদ নিয়ে আসলে বিএনপি বারবার যে ওয়াদা করেছে, সেই ওয়াদা তো প্রত্যেক বক্তব্যতে উনি বলেছে অক্ষর অক্ষরে পালন। আর কি বলার আছে? সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী যখন বলেন জুলাই সনদ আমরা অক্ষর অক্ষরে বাস্তবায়িত করব, একটু সময় দেন, দেশে আরও অনেক জরুরি বিষয় আছে, সেগুলো আমরা একটা গুছাই। ওনাদের সামনে জুলাই সনদ ছাড়া আর কিছু, উনি তো হামের কথা বললো, আইনশৃঙ্খলার কথা এখনও বলে নাই, হয়তো বলবে। আরে ভাই, আপনারা ওগুলো নিয়ে কথা বলেন না পার্লামেন্টে, তাই না? এটা তো করাই উচিত। জনস্বার্থে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনারা সোচ্চার হন, পার্লামেন্টকে কাঁপাইয়া দেন, রাজপথে মিছিল করেন। সেটা না করে আপনারা এই সরকারকে টার্গেট করে তাকে 5 বছর থেকে মেয়াদ কমানোর একটা, যেটা প্রধানমন্ত্রী বলেছেন, দেশের অভ্যন্তরীণ ষড়যন্ত্র হচ্ছে। ওই যে আমরা বলি না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা হয়েছে আর কি। এখন যারা বুঝার তারা বুঝছে। সেই ষড়যন্ত্রটা এই 3 মাসের মধ্যে শুরু হয়েছে বলে কি আপনি মনে করেন? হ্যাঁ, না এটা অতিরিক্ত, আমি জানি না। ওখানে যে সমস্ত বক্তব্য হয় মিটিংয়ে, এটা কোনো রাজনৈতিক সভা সমাবেশ বলেন দাবিগুলো করছেন। প্রধানমন্ত্রী যখন বলেছেন যে এটি আলোচনা করে সমাধানের সুযোগ আছে, কমিটি গঠন করুন, কমিটিতে নাম দেন, জামায়াত সেই কমিটিতেও নাম দিতে না। পার্লামেন্টে আছে, এমন কেউ কথা বলতে পারে না। বাংলাদেশে এই প্রথম একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তাদের বাড়িতে পৌঁছে গেছে।
তাই না, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। অতীতে কোনোদিন তো আমরা কেমন দেখিনি, এখনও তিনি সেই ধারাটা অব্যাহত রাখছেন। পার্লামেন্টও খুব আন্তরিকভাবে তাদের সাথে কথাবার্তা বলে, কাছে ডেকে নেয়, অনেক বিষয় হয়তো পদ্মার অন্তরালে আলাপ আলোচনা হয়, সেগুলো তো আমরা বুঝতে পারি। কিন্তু সেই জায়গায় ওনারা এই রাজপথে দাঁড়িয়ে যেসব 11 দলীয় নেতারা যে সমস্ত কথাবার্তা বলেন, যে অশ্লীল ভাষায় কথাবার্তা বলেন, এখন ওনারাই তো পরিবেশটা নষ্ট করতে পারে। উনি বলছেন না আমাদের জুলাইয়ের যে চেতনা সেটা ধারণ করে অগ্রসর, তারপর জুলাইয়ের চেতনা তো আপনি ভূতা করে দিচ্ছেন। প্রত্যেক দিন যদি একটা দলকে আপনি গালাগালি করেন, সরকারকে গালাগালি করেন, তার ব্যর্থতায় তাই পুরাটা তুলে আনেন, তার সফলতা কিছুই দেখছেন না আপনি। এটা তো ঠিক না। আমরা চাই যে সরকার ভালো কাজ যেটা করবে তার যে ভালো দিকগুলো আছে সেগুলো বলবেন, বা আপনারা না বলেন, কিন্তু তাকে এমনভাবে কোণঠাসা করে দিচ্ছেন যেন সে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জুলাই সনদ করে এখানে আরেকটা সুকৌশলে তাদের পরিকল্পনা চলছে, সেটা হচ্ছে বিএনপি বা বর্তমান সরকারকে জুলাই সনদ নিয়ে একটা জনবিচ্ছিন্ন করে দেব। তাহলে কি আসলে এই নির্বাচনী ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতার যে অভিযোগ সেটিও এই প্রশ্নই আসে না। ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন আপনি? এগুলো নিজেরা বলে হয়তো তাদের খুব ভালো লাগবে আর কি, বলে না যে আমরা বলি খুব আনন্দ উৎসব করছেন ওনারা, তারা আনন্দিত হইতে পারে। যদি আসলে নিজেরা বলেই আনন্দ পান, সেক্ষেত্রে আসলে যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে সেগুলো আসলে বিএনপি না, আমি এইসব বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা দেখি না। বিরোধী রাজনৈতিক দলের এই বক্তব্য আসলে প্রধানমন্ত্রী স্বয়ং বলতেছে আমরা অক্ষরে জুলাই সনদ পালন করব। সেই সময়টাতে আমি একটু শামসুজ্জামান দুদু আপনার কাছে আসি। যখন প্রধানমন্ত্রী স্বয়ং বলছেন যে অক্ষরে পালন করা হবে, তখন বিরোধী রাজনৈতিক দলগুলো যে অভিযোগ করছে, জামায়াতের আমির বলেছেন আগে আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল। এই লোকটা কখন কি বলে কোনো ঠিক নাই। এই লোকটার কথা এবং ভাষা রাজনীতি বিবর্জিত। এত বড় চড় খাইছে নির্বাচনে, নাস্তানাবুদ হয়েছে, তারপরে এই লোকটার কোনো শিক্ষা হয় নাই। চাঁদাবাজি, এখানে ক্ষমতায় চলে যাবে। বিএনপির বিরুদ্ধে এই লোকটা এতভাবে মানে অশ্লীল ভাষায় বক্তব্য দিয়েছে, যে কারণে জামাতে যাও বা সম্ভাবনা ছিল সেটা নিচে নেমে গেছে, একেবারে নিচে নামাই দিয়েছে। আমার পর্যবেক্ষণে মনে হয়েছে মানে রাজনীতির যেতে বুঝতো তাহলে একটু সংযত হতো। এই কারণে যে বিএনপি শুধু সংখ্যাগরিষ্ঠ হয় নাই, অ্যাবসলিউট মেজরিটি। যদি তাদের কথায় ন্যূনতম একটু জনগণ আস্থা রাখতো, তাহলে পরে তাদের এই শিক্ষাটা থাকতো, বুঝতো যে কোথায় কি কথার জন্য কতটা মানে। কিন্তু এরই মধ্যে এই 3 মাসের মধ্যে তারা মধ্যবর্তী নির্বাচনের হুমকি দিচ্ছেন। ওই যে বললাম, জামাত তো এমনি 71 মুক্তিযুদ্ধ বিরোধিতা করে মানে স্মরণকালের যে মানে ভয়ঙ্কর একটা শক্তি, যারা দেশবাসী চাচ্ছে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা, আর তারা হচ্ছে নারী নির্যাতন থেকে শুরু করে এমন কোনো অপকর্মই করে না। 71 ওই যে শুরু হয়েছে, সেই শুরুটার এখনও তারা সেই অপরাজনীতির মধ্যে আছে বলে আমার ধারণা। না হলে পরে সেখান থেকে বেরোনোর চেষ্টা করত, সেই সম্ভাবনার দুয়ারের মধ্যে থাকার চেষ্টা করত। সেই অপরাজনীতি থেকে তারা কোনোভাবে বেরোতে পারছে না। কিন্তু তারা তো বলছে যে আপনাদের কোনো অন্যায় কাজকে বৈধ করার লাইসেন্স তারা দিতে চায় না। তারা দেওয়ার কে ভাই? তারা দেওয়ার কে? জনগণ তো সমস্ত রাজনৈতিক ক্ষমতা বিএনপির হাতে দিয়েছে। তারা বিরোধী দলে ত্রুটি বিচ্ছুতে আলোচনা করতে পারে। বৈধতা দেবে কে? জামাত। কেন যে আমাদের ডাকেন আমি বুঝতে পারি না। জামাতের কাছে বৈধতা নিতে হবে, যারা নারী নির্যাতনকারী, যারা হত্যাকারী, যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী, তাদের কাছ থেকে আমাদের স্বাধীনতার ঘোষকের দলকে বৈধতা নিতে হবে। এটা আমার কাছে আবার মানে শুনতে বাকি ছিল। সর্বশেষ নির্বাচনেও বিএনপি শুধু বিজয় লাভ করেনি, সর্বশেষ নির্বাচনও অ্যাবসলিউট মেজরিটি। তারা যে কোনো প্রস্তাব বিরোধিতা করতে পারে। বিএনপি যদি মনে করে এটা পাশ করতে পারে,
সেই ক্ষমতা আপনাদের এই অ্যাবসলিউট যে মেজরিটি সেটা কি আসলে জামাত একটু ভয় পাচ্ছে বলে কি বিএনপি মনে ভয় করে? পাওয়ার ব্যাপার না। রাজনীতি সম্বন্ধে এই অবস্থায় জামাত এই দেশের সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল, কিন্তু এইবার যে সংখ্যাটা পাইছে তারা, আগাগোড়া তারা কোনো রাজনীতিতে মিনিংফুল কোনো ঘটনা ছিল না। এমনকি বিএনপির সঙ্গে থাকলে 15 থেকে 20টা, বিএনপির বাইরে গেলে 2টা থেকে 6টা, এই 54 বছর 50-এর মধ্যে ইতিহাসে। এইবার তারা এই যে সিট, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে না, পাকিস্তানের আগে 47-এর আগে যখন ব্রিটিশ পিরিয়ডে জামাতের জন্ম, তারপরে পাকিস্তান এবং বাংলাদেশে যতগুলো নির্বাচন এসে এই অবস্থা তারা ছিল না। আবার জামায়াতের আমিরকে এটিও বলতে শোনা গেছে যে আপনারা আসলে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় শুরু করে প্রশাসনে দলকানা লোকদেরকে বসাচ্ছেন, এটা জাতির সাথে এক ধরনের প্রহসন করছে বিএনপি। দলকানা বললে ভুল হবে। এর আগে যতগুলো বিশ্ববিদ্যালয়, আপনি জানি না যখন ওটাকে কি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সবগুলো জামাত এবং শিবিরের ভিসি ছিল, সবগুলো ইউনিভার্সিটিতে, কিন্তু তারা ক্ষমতায় ছিল না, ভর করছিল ডক্টর ইউনূসের উপরে। এখন তারা নিজেরাই হয় পদত্যাগ করছে, নয়তো সরে যাচ্ছে। আর বিএনপি তো ম্যান্ডেট প্রাপ্ত দল, এখন বিএনপির সঙ্গে যারা আসবে তারাই বিএনপির লোক নাকি? বিএনপি যাকে মানে একটা পদায়ন করবে সে কি বিএনপির লোক নাকি? এই সিলটা উদ্দেশ্যপূর্ণভাবে অনেকে দিয়ে দিচ্ছে যে এ হলো বিএনপির লোক, অমুক বিএনপির লোক। আমার কাছে এই কথার কোনো সত্যতা আছে বলে আমার কাছে মনে হয় না। সেই জন্যে আমার কাছে মনে হয় সামনের দিনগুলো যে রাজনীতি, সেই রাজনীতি বিরোধী পক্ষ ভয় পাইছে। এবার যেটা আছে সেই ভুল এবং অপরাজনীতির কারণে, আর মানে একেবারে বলবো যে যা নাই সেই কথাগুলো বলে আরো বিচ্ছিন্ন হচ্ছে। তার মানে এই যে আসলে একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছে এই মুহূর্তে বিএনপি। মোহাম্মদ সেলিমউদ্দিন, এই যে নির্বাচনী ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ আপনারা করছেন, কিংবা বিএনপির বিরুদ্ধে এই যে অভিযোগগুলো আছে, সবকিছু কি সেই ষড়যন্ত্রেরই এক ধরনের কৌশল কিংবা অংশ কিনা? আমি আপনার এই উত্তরটি নিব। জিপে ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপে ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। মোহাম্মদ সেলিমউদ্দিন, শুধুই আসলে সরকারের যে বিরুদ্ধে গিয়ে কথা বলা কিংবা বিএনপি নির্বাচনী ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, সেই অভিযোগ সহ অন্যান্য যত অভিযোগ আছে সবকিছু এই সরকার উৎখাতের ষড়যন্ত্রের এক ধরনের অংশ বলে মনে করছে বিএনপি, তাই কি? তার আগে আমি দাদার কিছু কথার জবাব এবং দুদুভাইয়ের কিছু কথার জবাব না দিলে ঠিক হবে না। প্রথম হলো, দাদা যে বিজ্ঞতার সুলভ কথা বলেন, মুরব্বীর সুলভ কথা বলেন, আজকের কথাগুলো সেভাবে হয়নি, একটু কাঁচা কথা হয়ে গেছে। 2 নম্বর হলো, পিএম যে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন যে বলছেন, এটা অনেকটা আসল ইস্যু থেকে এই জিনিসটাকে সরিয়ে মানুষের সামনে মূলা জ্বলানোর মতো হয়ে যাচ্ছে। যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন, জুলাই সনদের কথা তো আমরা বলছি না, আমরা বলছি সংবিধান সংস্কারের কথা। জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে সংবিধান সংস্কার করতে হবে। সংস্কার না করে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেটা করা হচ্ছে, এটা যে কোনো সময় বাতিল হয়ে যাবে। এটা টেকসই নয়, এটা কার্যকর কোনো ইয়ে নয়, পরিবর্তন নয়। কথাটা দুইটা। এখানে দাদার মতো লোকেরা যদি সরকারি দলের ভাষায় সরকারের এজেন্ডার মানে আলোকে কথা বলেন, তাহলে দেশ নিরপেক্ষ লোক পাবে। আচ্ছা, তারপরে শুনেন, উনি আরেকটা কথা বললেন, জুলাই কি যে জনস্বার্থের কথা না বলে যে আমার জুলাইয়ের চাইতে জনস্বার্থ আর কি হইতে পারে? গোটা বাংলাদেশ বদলে যাবে। জুলাই যদি বাস্তবায়ন হয়, সংস্কার যদি বাস্তবায়ন হয়, 100 বছরের জন্য বাংলাদেশ আগে যাবে। এর চেয়ে বড় স্বার্থ আর কি হইতে পারে? কিসের স্বার্থ? আসল স্বার্থ তো হলো এটা, যেটা আমরা সবাই মিলে না। আমি একটু এখানে যুক্ত করি, আমাকে সুব্রত চৌধুরী বলেছেন যে এই মুহূর্তে আসলে যে তাল বানানোর এই রাজনীতি বন্ধ হওয়া দরকার। সেই সমস্যাগুলো নিয়ে কি আপনারা আলোচনা করেন? বিজ্ঞজন যারা আছেন, প্রাজ্ঞ লোকেরা যারা আছেন, তারা শুধু মানে ইয়ের তালে, স্রোতের তালে কথা না বলে বাস্তবতার আলোকে কথা বলা দরকার। ষড়যন্ত্র কে করবে? জামাত ইসলামী ষড়যন্ত্রকারী কোনো দল না। ষড়যন্ত্র তখনই হয় যখন দেশে ডেমোক্রেসি থাকে না, দেশে যখন জুলুমতন্ত্র থাকে। এখন দেশে ডেমোক্রেসি আছে, 100% প্রিভেল করতেছে। এখন ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছেন কেন? তাহলে কি ষড়যন্ত্র হোক, কেউ না কেউ ষড়যন্ত্র করুক, এটা কি কেউ কেউ চাচ্ছেনটা কি? আমরা তো মনে করি সরকার রাইট হতে আগাচ্ছে এবং আমরাও রাইট হতে আছি। সরকারকে সাহায্য করার অর্থ এটা নয় যে সরকারের বিরুদ্ধে। যদি সরকার রাইট হতে থাকে, তাহলে আপনারা আসলে ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ কেন করছেন? তার মতো করে সে বোঝানোর চেষ্টা করছে আমরা করব। আমরা বলছি সরকার লেট করে ফেলতেছে। সরকারকে ধরে দেওয়াটা এটা আমাদের দায়িত্ব, আর সরকারের দায়িত্ব হলো সরকার তার অবস্থা ডিফেন্স নেবে, সেটা তার ব্যাপার। কিন্তু আমরা দেখতেছি সরকার এই ডিলে করে
জাতির সাথে তাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে, নতুন প্রজন্মের সাথে দূরত্ব। আমরা চাই না বিএনপির মতো একটা দল দ্রুত আওয়ামী লীগের মতো পতনের দিকে যাক, আমরা চাই না, রিয়েলি আমরা অন্তর থেকে বলতেছি। তাহলে আপনারা আলোচনা করছেন না কেন? আলোচনাই তো করতেছি। আপনারা বললেন যে আপনারা জনসভার মানে কি সরকার লাইসেন্স দিবেন না হয় বিষয় হয়, জনসভার মাধ্যমে সরকারকে সতর্ক করা হয় আর জনগণকেও সজাগ রাখা হয়, কারণ সজাগ জনগণ ছাড়া স্বাধীনতা রক্ষা। কিন্তু শামসুজ্জামান দুদু যেটি বললেন সেই যে জন্য আপনারা আসলে আমি কথা শেষ করি, কেউ নন বিএনপি। অশ্লীল কথা জামাত ইসলামী কখনো বলে না। দাদাকে বলছি, আপনি বক্তব্য খয়ারি করে দেখবেন, জামাতের কোনো নেতা কখনো অশ্লীল কথা বলে না। আপনার কাছ থেকে শব্দটি ভালো লাগেনি। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী কিছু ভালো ভালো কাজ করছেন, ইয়েস, এটা আমরা ওয়েলকাম জানাই। তিনি বিরোধী দলীয় নেতার সাথে দেখা করেছেন, অন্য রাজনৈতিক দলীয় নেতার সাথে করে তিনি হাইটে চলে যান। আবার আমরাই তো অফলাইনে আলোচনা করলাম যে অনেক সময় অনেক বেশি ফ্রি হয়ে যাওয়াটাও কিন্তু প্রধানমন্ত্রীর জন্য মানানসই নয়। তো এটা যাক, এটা প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত বিষয়, উনি যেভাবে ভালো মনে করেন সেভাবে করবেন। তো আমরা চাই প্রধানমন্ত্রী, না আমরা তো প্রধানমন্ত্রী ভালো চাই, আপনিও চান, যেন সবাই ভালো চায়। সেই জন্য একটা কথা বলা। জি, সেই জন্য আমরা মনে করি সস্তা জনপ্রিয়তার দিকে না গিয়ে বাস্তবে দেশটা কিভাবে আমরা এই সবাই মুহূর্তে কি মিলে তাহলে বিএনপি সস্তা জনপ্রিয়তার দিকে কিছু হাঁটছে কিছু মনে সস্তা করেন? জনপ্রিয়তা শামসুজ্জামান আছেই দুদু। বটে, এবং সব সরকার এটা চায় মানে যে জনগণের সামনে BNP কিছু ও কি মূলা। আসলে সস্তা জনপ্রিয়তার পেছনে দৌড়াচ্ছে? আমি আসবো আপনার কাছে। আপনারা দুদুভাই এই কথা বলে দেই, 100% দাদা বলেছি, দুদুভাইটা বলে দেই ছোট করে 10 ছোট সেকেন্ডে। করে। দুদুভাই বিরোধী দলীয় নেতাকে বলতে গিয়ে যেভাবে একটু তুচ্ছ-তাচ্ছিল্যের সুরে বললেন, দুদুভাই ডাক্তার শফিকুর রহমান সাহেবকে চিনেন না, জামাত ইসলামকে চিনেন না, আমি এটা মনে করি না। তো আমরা এমন হওয়া উচিত না যে আমরা সব অতীত বলে গেলাম। বিরোধী দলীয় নেতার বক্তব্যের প্রশংসা টুকু সাহেব, ওনাদের স্ট্যান্ডিং কমিটির লিডার, এবং আরও অনেক এমপি পার্লামেন্টে বলছেন যে বিরোধী দলীয় নেতা, তিনি অত্যন্ত সুন্দরভাবে মার্জিত ভাষায় এবং তিনি বিরোধিতার জন্য বিরোধিতা করেন না। এই কথা ট্রেজারি বেঞ্চ থেকে আসছে। সেখানে দুদুভাই তিনি যে কথাটা বললেন, শামসুজ্জামান দুদু, এবং নারী 100% নির্যাতন, গণতান্ত্রিক দেশে এই যে কেন আপনারা পুরাতন ষড়যন্ত্রের গন্ধ রাজনীতি, পাচ্ছেন, আবার আপনারা আপা একটু মানুষের রয়েছে সামনে আমার উল্লাস আধা মিনিট, বিলাচ্ছেন? শামসুজ্জামান পুরাতন দুদু, রাজনীতির দিকে আসবো আপনার দুদুভাইরা কাছে। যে জি, এখনো শামসুজ্জামান চলছেন, দুদু। এটা বাদ দিয়ে প্রগ্রেসিভ রাজনীতি করেন। প্রথম কথা হচ্ছে যে মানে আমাদের দেশে একটা প্রবাদ আছে, ইট মারলে পাটকেল খেতে হবে। আপনি বিএনপিকে চাঁদাবাজদের দল, এবং সেটা বলছে সম্মানিত বিরোধী দলের নেতা, এমনভাবে বলছেন কোনো তথ্য কোনো রকম কিছু ছাড়াই। সেই জায়গায় যখন তাকে আক্রমণাত্মকভাবে কেউ যদি মানে প্রশ্নের মুখোমুখি দাঁড় করে, যেমন বিশ্বাসঘাতকতা, 3 মাসে একটা ঘটনার মধ্যে বিএনপি বারবার করে তার অবস্থান পরিষ্কার করেছে, জুলাই সনদ থেকে শুরু করে সব কিছুতে। তারপরেও বিশ্বাসঘাতকতা যে প্রসঙ্গটা এসছে, এমনকি আমরা যখন সই করছি, অনেক দলও জুলাই সনদের ব্যাপারে কিন্তু সই তো দূরে থাক, তার ধারে কাছেও আসা নাই। তাদের যে মায়া কান্নাটা এখন আমরা মুখোমুখি দেখছি, সেই জায়গাটা একটা প্রশ্ন তৈরি হয়ে যায়। আর ষড়যন্ত্র তথ্য আমি একেবারে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না, এবং এটা হালকাভাবেও নিচ্ছে না। নানামুখী ঘটনার মধ্যে বাংলাদেশ থাকে সব সময়। আমাদের অতীত বেশ কিছু ঘটনা আছে, আমরা অফলাইনে যেটা আলোচনাও করছিলাম, আমাদের খেসারত কম দিই নাই তো আমরা। সেই বিবেচনায় বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, বাংলাদেশ ভালো থাকুক, এমন অনেক দেশ আছে যে ভালো থাকুক, এগিয়ে যাক, স্বার্থ উদ্ধারে ওই সব দেশগুলো মানে পিছনে পড়বে সেটা না, অনেকটা আশাহত হবে। সেই বিবেচনা থেকে, যেমন এর আগে প্রতি সরকার শেখ হাসিনা যে এমন কিছু দিছি, কাকে দিচ্ছে? পার্শ্ববর্তী দেশকে দিচ্ছে। সেটা এখন জায়গাও পাইছে, এমন কিছু তখন তো সবগুলো গেছে। পানির থেকে শুরু করে আমাদের যেটা প্রাপ্য ছিল মানে পার্শ্ববর্তী দেশের কাছে, সেই প্রাপ্য জিনিসগুলো আমরা পাইছি কিনা। যেমন সবথেকে বড় জীবন বৈচিত্র্য, কৃষি, মানে পরিবেশ, সব কিছু তছনছ হয়ে গেছে। আমাদের প্রয়োজনীয়, যেমন 77-এ আমাদের শহীদ জিয়া রহমান যে পানির 54,000 কিউসেক এটা গ্যারান্টি ক্লোজ ছিল, সেটা কিন্তু তার পরবর্তীতে আর আমরা অনেক চুক্তি দেখেছি, পানিও আমরা ওইভাবে পাই নাই। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে বর্তমান সরকার জনসমর্থিত, জনতার ম্যান্ডেট প্রাপ্ত, এবং বিরোধী দলও যেটা আসছে, সবাই মিলে সমালোচনা থাকবে, ত্রুটি যেমন ধরে দেবে বিরোধী দল, কিন্তু সেই জায়গায় ত্রুটি ধরাতে গিয়ে ভাষা একটা ব্যাপার,
এই জায়গাটাতে আমি একটু যুক্ত করি, মানে জামায়াতের সাথে এখন যারা জোটে আছেন, এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন যারা বিএনপিকে ভোট দিয়েছে 3 মাস না যেতেই তারা হতাশ। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন সংস্কার বাস্তবায়ন না করলে গদি থাকবে কিনা সেই নিশ্চয়তা দিতে পারি না। আবার বিরোধী রাজনৈতিক দলের যিনি চিফ হুইপ নাহিদ ইসলাম তিনি বলেছেন পিআর স্ট্র্যাটেজিস্ট হতে চাইলে নাটক করেন, সিনেমা করেন, থিয়েটারে যান, দেশ চালানোর প্রয়োজন নাই। না না, তারা তাদের কথা, তাদের বয়স, তাদের সময়, তাদের অভিজ্ঞতা, তারা তাদের মধ্যে কথা বলেছে। এটা নিয়ে এত উদ্বিগ্ন এবং অস্থির হওয়ার কিছু নেই। ওরা এজেন্সি নিয়েছিল, তো এই অভ্যুত্থানে গণ অভ্যুত্থানে এজেন্সিটা তারা নিয়েছিল না। ইলেকশনের পরে বোঝা গেছে সব মিলিয়ে সর্বশেষ, যেমন আমরা পাকিস্তান আমলে দেখেছি, পাকিস্তানের বিরোধী যারা মিছিল করতো ছাত্ররা, যাই করো যতই লাফাও বেতন কিন্তু 112, এই ধরনের একটা স্লোগান ছিল। পুলিশ তুমি যত মারো বেতন তোমার 112। তো অভ্যুত্থানের অনেকে ব্যান্ডেট নিয়ে নিয়েছিল। সেখানে বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দল 18 বছর যে নির্যাতনের মুখোমুখি দাঁড়াইছে, তারা কিছু না। মানে ওই না না না, আমি শেষ করে দিই, ওই 36 দিনই সব এটা ডিসাইড হয়ে গেছে এই ভোটের মধ্যে দিয়ে ফ্যাক্টর কারা এই সামনের দিকে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। কারা সামনের দিকে বাংলাদেশকে নেতৃত্ব দেবে সেটা নিঃসন্দেহে জনগণ তাদের রায় দিয়েই জানাবেন। সেই জায়গাটি নিয়ে আসলে বারবার এত প্রশ্ন উঠছে কেন? মাজারের ওপর আসলে এক ধরনের আমরা দেখলাম যে হামলা হয়েছে, সেই হামলা নিয়ে এই মুহূর্তে বেশ আলোচনা চলছে। আপনি জানেন কিনা, নিশ্চয়ই জানেন যে ফরহাদ মজার তিনি জামায়াতের উদ্দেশ্যে বলেছেন যে এখন প্রমাণিত হচ্ছে মন্দ কাজগুলো আপনারাই করে মাজারের উপর দোষ চাপাচ্ছেন। আবার এই ইসলামকে কেন্দ্র করে আসলে ইসলামের নাম ভাঙিয়ে খোদ জামায়াত চাঁদাবাজি করছে, এই অভিযোগ করেছেন রাশেদ খান। কি বলার আছে? না না, এখন কে যে কি বয়ান দেয় এ তো বলা মুশকিল। আরেকটা কি বয়ান শুনলাম যে আমরা সবাই মাজারমুখী, আর মাজার যখন আক্রমণ হয় তখন ওটাকে রক্ষা করার জন্য আমরা কেউ যাই না। এটাও তো আবার ঠিক। হ্যাঁ, তো সব কিছু আইনশৃঙ্খলা বাহিনী করবে এককভাবে সেটা তো না, জনগণেরও তো এখানে দায়িত্ব আছে। এইসব যে ঘটনা অঘটন এগুলো ঘটছে সেই ব্যাপারে সরকারকে আমরা দায়ী করছি। যেহেতু 18 মাসে এরকম কয়েকশো ঘটনা ঘটেছে না, সাহিত্য সংস্কৃতির উপর আক্রমণ, বাউলদের উপর আক্রমণ, এগুলো আমরা দেখেছি। তো এখন এই সরকারের আমলে আমরা চেয়েছিলাম যে এটা 0 টলারেন্স। সরকারও বলেছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু সেই জায়গায় আমরা তো একটু হতাশ হচ্ছি আর কি। একের পর এক ঘটনা ঘটছে, শক্ত কোনো পদক্ষেপ নিচ্ছেন না তারা। দেখতে পাবে এই যে আপনি যেটা মিরপুরে হয়ে গেল, সেখানে যে কয়জন গ্রেপ্তার হয়েছে দেখা যাচ্ছে যে এরা জামাতের সাথে সংশ্লিষ্ট। আপনি বুঝি ওখান থেকে কথা, ফরহাদ মজারও ওই ঘটনার কথাই বলেছে। তা হ্যান্সফোর্থ আমরা সরকারকে দাবি করবো যে আরেকটা ঘটনাও যেন বাংলাদেশে এগুলো না ঘটে। হ্যাঁ, এগুলো একটা জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক আর কি, এবং আন্তর্জাতিকভাবে আমাদের মানসম্মান খাটো হয়। আমাদের রক্ষা করার দায়িত্ব এখানে। যেখানে পাল্টাপাল্টি অভিযোগের যে সংস্কৃতি, সেখান থেকে তো আমরা তার মানে এখন আসলে বেরিয়ে আসতে পারছি না। স্বাভাবিক, কারণ এই সরকার বলেছে তাদের 31 দফা তো আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, বিশ্বাসী, অবিশ্বাসী, এমনকি সংশয়বাদী, সকলের নিরাপত্তা বিধান করার দায়িত্ব সরকার। মানে প্রধানমন্ত্রীও প্রথম দিনই বলেছিলেন, মানে তিনি আসলে যারাই তাকে ভোট দিক না দিক, প্রধানমন্ত্রী হিসেবে তিনি সবার। আরো বড় ব্যাপার। অবশ্যই এই জায়গাটিতে আমি একটু বিরতিতে যাই। 31 দফার এই যে ইশতেহার, সেটার সাথে আসলে যখন আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী বিভিন্ন এলাকায় ছুটে গিয়ে এই ইশতেহারের বিভিন্ন যে ওয়াদা ছিল সেগুলো পূরণ করতে ব্যস্ত, সেই সময় আসলে কেন বিরোধী রাজনৈতিক দল মনে করছে যে ইশতেহার আসলে কোনোভাবেই বিএনপি পূরণ করছে না? এই আলোচনায় ফিরবো। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরও একবার আমন্ত্রণ জি25 ইস্পাত নিবেদিত রাজকাহনে। মোহাম্মদ সেলিমউদ্দিন, বিএনপি যেই সময়টাতে তাদের নির্বাচনী ইশতেহারের 31 দফার কাজ বাস্তবায়ন করার পেছনে ছুটছে, অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী নিজে গিয়ে কিন্তু ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনর্খননের মতন কার্যক্রমগুলো তিনি করছেন। সেই সময়টাতে দাঁড়িয়ে আসলে বিরোধী রাজনৈতিক দলগুলোর কেন বারবার এটাই মনে হচ্ছে যে সত্যিকার অর্থে বিএনপি তাদের ইশতেহারের সাথে বিশ্বাসঘাতকতা করছে? দেখেন, এটা আপনার বুঝতে হলে একটু গভীরে যেতে হবে। এগুলো ভালো কাজ, আমরা এগুলোর মন্দ বলছি না, কিন্তু সরকারি টাকা ব্যবহার করে আপনি এই যে কার্ডের নামে যেগুলো অতীতে শেখ হাসিনাও করছে, এখনও করছেন, ভালো, এগুলো বিভিন্ন সরকার করে জনপ্রিয়তা পাওয়ার জন্য। আপনি কার্ডের পয়সা দিয়ে যদি ইয়াং যুবকদেরকে ট্রেনিং দেয়া, তাদের হাতে যদি কাজ তুলে দিতেন, কলকারখানা আরও 2টা বাড়াইতেন,
বেকারত্ব দূর করতেন, তাহলে আপনি আরও বেশি বেনিফিটেড হইতেন। আপনি কার্ড দিয়ে মানুষকে সাময়িক একটু তাকে যে সাহায্য করতেছেন, এটা তো স্থায়ী সমাধান না। আমাদের যাইতে হবে টেকসই সমাধানের দিকে। সেগুলো প্রধানমন্ত্রী যেগুলো করছেন, আমরা তো আর সেগুলোর বিরোধিতা করছি না, কার্ডের বিরোধিতা আমরা করছি না, কিন্তু আমরা বলছি আরও উন্নততর চিন্তা করা যেতে পারে, আরও দূরদর্শী চিন্তা করা যেতে পারো, আরও কীভাবে আমরা পরিকল্পনা নিলে আমাদের যুব সমাজ কাজ পাবে, কর্মসংস্থান হবে, বেকারত্ব দূর হবে, এই দিকে যেতে হবে। আরেকটা কথা আমি আর সময় পাবো কিনা জানি না, মাদকের বিষয়টা ঢাকা শহরে ব্যাপকভাবে বেড়ে গেছে। আমি উত্তরায় থাকি, উত্তরা 7 নম্বর সেক্টরে 7 নম্বর সেক্টর মসজিদের সামনে মাদকের দোকানগুলো বসে আছে। এই যে ধর্মপ্রাণ মানুষের সাথে এক ধরনের চ্যালেঞ্জ করা হচ্ছে, আমি প্রশাসনকে অনুরোধ করব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাহেবকে অনুরোধ করব, তার প্রত্যেকটা থানাকে সক্রিয় করুন। এবং এই যে শাহালি মাজারে যেটা ঘটেছে, দুদুভাই যথার্থই বলেছেন, এগুলো কোনো ধর্মীয় বিষয় না। এখানে যেটা হলো আপনার চাঁদার বাগবাটোয়ারা, মাদকের কারবার এবং এখানে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এখানে জড়িত। সেই জন্য এইসব বিষয়ে সরকারকে আরও দায়িত্ববান হয়ে প্রয়োজন এগুলোর দায়িত্ব সরকারকে নিয়ে ফেলতে হবে। এই যে বিশেষ বিশেষ কমিটির নামে এগুলো নিয়ে মানে স্বার্থান্বেষী দ্বন্দ্ব যেগুলো, সামাজিক দ্বন্দ্ব যেগুলো, এগুলো মিটমাট করে। আর এই ঢাকা শহর হলো মসজিদের শহর, এখানে মানুষ নামাজ পড়তে যায়। এখানে যদি মাদকের গন্ধে আর মাদক কারবারিদের উৎপাতে মানুষের যদি নামাজে ব্যাঘাত ঘটে, এটা তো একটা বড় ধরনের সামাজিক। এই 3 মাসের মধ্যে আসলে সবকিছু একবারে পরিবর্তন করে দেওয়া সম্ভব বলেও কি আসলে বিরোধী রাজনৈতিক দলের মনে হয়? 3 মাসেই সব করার চেষ্টা তো করতে হবে, একদিনই পারলেই করতে হবে। সেই চেষ্টাটুকু কি বিএনপি করছে? সেই চেষ্টা করছে, বিএনপিকে দৃশ্যমান করতে হবে। এই যে মাদকে তো বেড়ে গেছে, অ্যাডভোকেট সুব্রত চাঁদাবাজিও তো বেড়ে গেছে। চাঁদাবাজি আমরা বলছি না যে দুদুভাইরা করাইতেছে বা কেউ, সরকারকে ব্যবহার করে এক ধরনের ব্যাড এলিমেন্টস আছে, মানে এই চেষ্টাটুকু আসলে সত্যিকার তারা অর্থে সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই জাতীয় কাজগুলো করতে পারে। সরকারকে আরো দায়িত্ববান হইতে হবে, আরো স্ট্রং হইতে হবে। বিষয়টা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এই গত 3 মাস তার চাল চলন, তার বক্তব্য এবং জনগণের সাথে মেশার তার যে আন্তরিকতা, সেগুলো তো আমাদের বিবেচনায় নিতে হবে। উনি তো প্রথম দিন নেমেই তো বলেছিল, আই হ্যাভ এ প্ল্যান। আপনি তো ছিলেন 25 তারিখ ডিসেম্বর। তা আমরা তো সেই প্ল্যানেরই ধীরে ধীরে বাস্তবায়নগুলো দেখতেছি। আমরা তো তার উপর সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখেই তো তাকে প্রধানমন্ত্রী বা জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। তো সেই জায়গায় জামাত যদি প্রত্যেক দিন একেবারে সরকার এবং প্রধানমন্ত্রীকে নিয়ে এত তুলোধনা করতে থাকে, তো একদিন তো আমরাও বিরক্ত হয়ে যাব অপোজিশনের বিরুদ্ধে। তখন আন্দোলনটা চৌধুরী, আপনি কি মনে করেন এটা সত্যি ওনারা যা শুরু করেছে, বক্তব্য নাকি একদিন দেখবেন বাংলাদেশে জামাত যে ভূমিকায় এখন নেমেছে, সামনে জনগণই জামাতের বিরুদ্ধে আন্দোলনে নামবে। সেই সময়ের জন্য অপেক্ষা করেন দাদা, সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে, এটাই স্বাভাবিক। কিন্তু জামাতের কারণে দেখবেন যে জনগণই ক্ষিপ্ত হয়ে জামাতের বিরুদ্ধে, সেটা জামাত বলবে এবং জনগণ জামাতের সাথে আছে এবং থাকবে। বিরোধী দলের আপনারা তো এখন সরকারি চোখে সব দেখছেন তো দাদা, সরকারি চোখে অনেক জিনিস আপনারা দেখাবেন, সরকারি চোখে অনেক জিনিস খুব মজা লাগে। আর না না, আপনি তো 3 মাসের মাথায় তো এত, আমরা তো বলছি না যে প্রধানমন্ত্রীর সমালোচনা আমরা করছি না, আমরা বলছি প্রধানমন্ত্রী তিনি তার দায়িত্ব পালন করছেন, কিন্তু এর চেয়ে বেটার দায়িত্ব করার সুযোগ আছে কিনা, এটা গাইডলাইন দেওয়া কি বিরোধী দলের দায়িত্ব নয়? সমালোচনা কি যুক্তিযুক্ত না? অবশ্যই বিরোধী দলের কাজই হইল যৌক্তিক সমালোচনা করা। সেখানেই প্রশ্নটা, এটা প্রধানমন্ত্রী গ্রহণ করার মতো ক্যাপাসিটি এই প্রধানমন্ত্রীর আছে। আমরা তো অপেক্ষা করতে চাই, হ্যাঁ, সরকারের প্রধানমন্ত্রী কাজগুলো তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী বিরোধী দলের সমালোচনা গ্রহণ করার মতো ক্যাপাসিটি আছে। এখন জনগণ বিরোধী দলের বিরুদ্ধে দাঁড়ায় যাবে, প্রধানমন্ত্রীর দৌড়ের সঙ্গে অন্যরা পারছেন না। তিনি আসলে যতখানি এই মুহূর্তে আন্তরিক রাষ্ট্রকে পাল্টে দেবার জন্য, সেই জায়গাটিতে আসলে এই অভিযোগগুলো আপনারা কিভাবে দূর করতে চান? প্রথম কথা হচ্ছে, সরকার একাই সব করে ফেলবে এটা যেমন ঠিক না, জনগণকে সঙ্গে যেমন দরকার আছে। আর এই বিরোধী দল যেটা বর্তমানে, এটাও কিন্তু অন্য বিরোধী দল থেকে আলাদা হতে হবে। কারণ 24-এর গণঅভ্যুত্থানের পরে এটা এক নতুন একটা সুযোগ আমাদের সবার জন্য এসছে। এই সুযোগটাকে মানে কাজে লাগিয়ে পজিটিভ একটা কিছু জায়গায় দাঁড়াতে হবে। যেমন প্রতি পার্লামেন্টে আমরা যখন দেখি, তাতে আমি মানে বলছি না যে মানুষ
ক্ষিপ্ত হয়, মানে তারা রাগান্বিত হয়। এবার পার্লামেন্টে কিন্তু যা কিছু আলোচনা হচ্ছে অনেক যৌক্তিক আলোচনা হচ্ছে, আরও পজিটিভ হতে হবে। বিরোধী দল সরকারি দল, মানে সরকারের অংশ হিসাবেই বলা যায় বিরোধী দল, এটা সাংবিধানিক ব্যাপার। সেই জায়গায় যদি বিরোধী দল অসহিষ্ণু হয়ে পড়ে আর সার্বক্ষণিকভাবে সরকার আর বিরোধী দল লেগেই থাকে, তাহলে সামনের দিকে এগোনো একটু কঠিন হবে। সেই বিবেচনায় বিরোধী দলের কাজটা তো সরকারের ত্রুটি বিচ্যুতি যৌক্তিকভাবে নজরে আনা, এবং সরকার বরঞ্চ সেই জায়গাগুলো যদি নজরে রাখে লাভবান হবে। তাহলে বিশ্বাসঘাতকতার যে অভিযোগ করছেন ইশতেহারের সাথে, সেটি কি আপনারা কতখানি যৌক্তিক মনে করেন? এটা ওই ভাষায় ওইভাবে বলাটা ঠিক না আমার কাছে মনে হয়েছে। আর দাদাও বলছে, সেলিম সাহেব, যেটা হচ্ছে স্ব অবস্থান থেকে আমরা সরকারকে হেল্প করতে চাচ্ছি এই জন্যে যে দেশটা সামনের দিকে এগো। এমন কিছু শব্দগত মানে ত্রুটির কারণে বা ব্যবহার করা যদি মানে ঠিক না হয়, তাহলে হয়তো আমার কাছের লোকটাই দূরে সরে যাবে। যেখানে আমি 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 তাকে ব্যবহার করতে পারতাম, আমি উপকৃত হতে পারতাম, দেশ উপকৃত হতে পারতো, গণতন্ত্র রাজনীতি উপকৃত হতে পারতো, সেই জায়গাটা দেখা গেলো ফাটলটা অনেক বড় হয়ে গেল। সেই জন্য আমার কাছে মনে হয় যে অতীতে যে ভাষায়, যে ভঙ্গিতে যেভাবে আমরা চলেছি, এখন পরিবর্তনের ধাঁচে, যেমন জামাতকে যদি আমি সমালোচনা করার বহু জায়গা আছে। আবার যদি আমি জামাতকে মনে করেন পজিটিভ দৃষ্টিতে, এই গত 18 বছরের আন্দোলনে তাদের যে ভূমিকাগুলো আছে সেগুলো আপনি অস্বীকার করলেও আপনি ফেলে দিতে পারবেন না। তো সবাই মিলে কিন্তু শেখ হাসিনা বা কর্তৃত্ববাদী শাসন, এটাকে পতন ঘটানো হয়েছে। সেই পতন ঘটানোর মধ্য দিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, সেই দাঁড়ানোটাকে যেন আমরা সত্যিকার অর্থে কিছু একটা দাঁড় করাতে পারি। কৃষকের, শ্রমিকের, সাধারণ মানুষের এখনো পর্যন্ত কিন্তু অনেক মানে কষ্টকর একটা জায়গায় আছে। প্রচুর বেকার আমার দেশের, তাদের চাকরির সংস্থান করতে হবে। বিএনপি এবং আমার নেতা যারা তারেক রহমান সাহেব কিন্তু বলেছেন যে 1 বছরের ভিতরে কমপক্ষে 1 কোটি মানুষের চাকরি সংস্থান করবে। সেটি আসলে সবাইকে একসাথে মিলে করতে হবে। অনেক ধন্যবাদ শামসুজ্জামান দুদু, মোহাম্মদ সালেমউদ্দিন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জিপিটি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।